আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাসির। বর্তমানে ইউরোলজি কনসালট্যান্ট হিসেবে ধানমন্ডি ল্যাবরেটরি প্র্যাকটিস করছি। আমি আজকে ইউরেথ্রাল স্ট্রাকচার ম্যানেজমেন্টের সবচেয়ে ফেভারেবল এবং সবচেয়ে জনপ্রিয় একটা অপশন OIU অর DVIU অর্থাৎ অপটিক্যাল ইন্টারনাল ইউরেথ্রোটমি অর ডাইরেক্ট ভিশন ইন্টারনাল ইউরেথ্রোটমি নিয়ে কথা বলবো। প্রথমে বলি যে OIU আসলে কি? OIU কেন করা হয়? কখন করা হয়? এর সুবিধা কি? অসুবিধা কি? এবং কিভাবে করা হয়? এই পুরা ভিডিওটাতে আমি পুরা OIU প্রসিডিউরটা আমি আশা করছি বলে দিব এবং পরিষ্কার ধারণা দিব। OIU আসলে কি? OIU অপটিক্যাল ইন্টারনাল ইউরেথ্রোটমি, একে আবার DVIU বলা হয়, অর্থাৎ ডাইরেক্ট ভিশন ইন্টারনাল ইউরেথ্রোটমি বলা হয়। OIU আসলে একটা এন্ডোস্কোপিক মিনিমাল ইনভেসিভ সার্জিক্যাল প্রসিডিউর, যেখানে প্রস্রাবের রাস্তার যে অংশে স্ট্রিকচার থাকে সেই স্ট্রিকচার সেগমেন্টটাকে আমরা একটা কোল্ড নাইফ অর্থাৎ উইদাউট এনার্জি এটাকে কেটে দেওয়া হয়। কেটে দিলে সঙ্গে সঙ্গে প্রস্রাবের রাস্তাটা চওড়া হয়ে যায়। এরপরে একটা ক্যাথেটার দিয়ে রাখা হয় এবং আলটিমেটলি পেশেন্ট খুব ভালো ভয়েড করে। OIU আসলে কখন করা হয়? যদি শর্ট সেগমেন্ট স্ট্রিকচার থাকে, যেমন এখানে দেখা যাচ্ছে এটা একটা RGO-MCU, এখানে একটা শর্ট সেগমেন্ট স্ট্রিকচার আছে এবং একটা সফট স্ট্রিকচার। শর্ট সেগমেন্ট সফট স্ট্রিকচারের ক্ষেত্রে এটা সুইটেবল অপশন এবং এটার আউটকাম শর্ট সেগমেন্ট স্ট্রিকচারের ক্ষেত্রে ভালো। বাট যদি লং সেগমেন্ট স্ট্রিকচার হয়, এটা টেন্স আর ডেন্স স্ট্রিকচার যদি হয়, পোস্ট ট্রমাটিক স্ট্রিকচার হয়, সেক্ষেত্রে কিন্তু এটা খুব একটা ভালো অপশন না। এখন এই OIU আর DVIU এর সুবিধা এবং অসুবিধা কি কি? অনেকগুলো সুবিধা আছে, সেই কারণে এটা বেশ জনপ্রিয় অপশন। বিশেষ করে এটা একটা নন ইনভেসিভ আর মিনিমাল ইনভেসিভ সার্জারি। মিনিমাল ইনভেসিভ সার্জারি হওয়ার কারণে এখানে কোনো স্কিনে কোনো কাটাছেঁড়া করা হয় না, শুধু এন্ডোস্কোপিক্যালি একটা ইনসিশন দেওয়া হয় এবং এটা ডে কেস সার্জারি হিসেবে করা যায়। সকালে আসলে সার্জারি পরে আবার বিকেলে পেশেন্ট বাসায় চলে যেতে পারে এবং ইমিডিয়েট তার প্রস্রাবের রাস্তায় যে বাধা ছিল সেটা দূর করা সম্ভব হয় এবং পেশেন্ট খুব দ্রুত রিকভারি হয়। এই জন্যই খুব জনপ্রিয় অপশন। অসুবিধাগুলো কি? এত জনপ্রিয়তার পরেও কিন্তু এটা কোনো স্থায়ী ট্রিটমেন্ট অপশন না, কারণ এর রিকারেন্স রেট অনেক হাই। 1 বছরের মধ্যে দেখা যায় 35 থেকে 50% পেশেন্টের আবার তার স্ট্রিকচার ডেভেলপ করে এবং সেক্ষেত্রে আবার OIU করা লাগে অথবা অন্য কোনো সার্জিক্যাল অপশন লাগে। আরেকটা অসুবিধা হচ্ছে এই সার্জারির পরে তাকে সেলফ ক্যাথেটার করতে হয়, অর্থাৎ প্রতিদিন তার প্রস্রাবের রাস্তায় একটা ক্যাথেটার দিয়ে প্রস্রাবের রাস্তাটাকে ওয়াশ করা বলেন আর এক্সারসাইজ করা বলেন আর ডাইলেট করা বলেন করা লাগে এবং এই সেলফ ক্যাথেটারের ফলে যেটা হয়, পেশেন্টের অনেক সময় শর্ট সেগমেন্ট স্ট্রিকচার লং সেগমেন্ট স্ট্রিকচারে রূপান্তরিত হতে পারে, অনেক সময় বারবার ইনফেকশন হতে পারে, ইপিডেমা অর্কাইটিস হতে পারে। অর্থাৎ এটা যতই জনপ্রিয় অপশন হোক, এটা ইউরেথ্রাল স্ট্রিকচার ম্যানেজমেন্টের কোনো স্থায়ী ট্রিটমেন্ট অপশন না, কারণ এর রিকারেন্স রেট অনেক হাই। এখন এটা কীভাবে করা হয়? সাধারণত এরকম একটা স্ট্রিকচারের ক্ষেত্রে, শর্ট সেগমেন্ট স্ট্রিকচারের ক্ষেত্রে করা হয়। এটা যেটা দেখছেন, এটা একটা OIU আর DVI করার জন্য এই ইনস্ট্রুমেন্টগুলো যথেষ্ট। এটা একটা টেলিস্কোপ, 30 ডিগ্রি টেলিস্কোপ, এটা অপটিক্যাল শিট উইথ অপারেটর, এটা কোল্ড নাইফ যেটার কথা বলছিলাম, এটা ওয়ার্কিং এলিমেন্ট, এটা টেলিস্কোপিক ব্রিজ এবং এটা একটা গাইডার। এই ইনস্ট্রুমেন্টগুলো আসলে OIU করার জন্য লাগে। এই যে এটা হচ্ছে গাইডার এবং এটা বাদবাকি ইনস্ট্রুমেন্টগুলো। এটা কোল্ড নাইফ আমার হাতে যেটা দেখছেন, কোল্ড নাইফ এই জন্যই বলছি, এখানে কোনো এনার্জি লাগে না, শুধুমাত্র এখানে যেটা নাইফ যেটা আছে অর্থাৎ ব্লেড যেটা আছে এর টিপে আছে এবং এটা দিয়ে কাটা হয়। এটা দেখছেন, এটা পুরা অ্যাসেম্বল করার পরে ইনস্ট্রুমেন্টটা, এটা অপটিক্যাল শিট, এটা ওয়ার্কিং এলিমেন্ট এবং এটা কোল্ড নাইফের টিপটা। যেটা করা হয়, পেশেন্ট প্রথমে লিথোটমি পজিশনে শোয়ানো হয়, এরপরে প্রথমে ইউরেথ্রোস্কোপি করা হয়। এই ইউরেথ্রোস্কোপি করাতে পরে এই স্ট্রিকচার দেখা যাচ্ছে, এই অংশটাই তার ন্যারো হয়ে গেছে এবং এরপরে যেটা করা হয় সেটা একটা গাইডওয়ার প্লেস করা হয়। এটা একটা গাইডওয়ার। গাইডারটা এই স্ট্রিকচার সেগমেন্টের ভিতর দিয়ে দেওয়া হয়, কারণ গাইডার থাকলে যেটা হয় কোনো ফলস প্যাসেজ হয় না, অর্থাৎ যতটুকু স্কার টিস্যু আছে অথবা যতটুকু ফাইব্রোসিস আছে শুধু ততটুকুই কাটা হবে। গাইডার থাকলে কোনো ফলস প্যাসেজ হওয়ার সম্ভাবনা কম থাকে এবং এই জাস্ট গাইডারের উপর দিয়ে আমরা এই যে কোল্ড নাইফ যেটা, কোল্ড নাইফটাকে ভিতরে প্রবেশ করানো হয় এবং এটা যখন ব্যাক করে কেটে নিয়ে আসা হয় তখন এই রাস্তাটা চড়া হয়ে যায়। এই যে কোল্ড নাইফ, এই কোল্ড নাইফ দিয়ে রাস্তাটাকে এভাবে কেটে দিলে, এই ফাইবার টিস্যু এটি কেটে দিলেই রাস্তার সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যায় এবং প্রস্রাবের যথেষ্ট ভালো ফ্লো থাকে। এবং আফটার কেয়ার, যেমন এই
কেটে দেওয়ার পরে এটা একটা ক্যাথেটার দিয়ে দেওয়া হয় এবং 14 দিন পর আমরা এটা সেলফ ক্যাথেটারটা খুলে দিই এবং ইনিশিয়ালি পেশেন্ট অনেক ভালো প্রস্রাব করে এবং অনেক স্যাটিসফাইড থাকে। বাট যদি অপারেশনের পরে আবার সেলফ ক্যাথেটার না করা হয় কিন্তু আস্তে আস্তে প্রস্রাবের রাস্তাটা ন্যারো হয়ে যেতে থাকে। সেজন্য এই অপারেশনের পরে তাকে আমরা আবার সেলফ ক্যাথেটারের অ্যাডভাইস করে দিই এবং আমি হাতে কলমে তাকে সেলফ ক্যাথেটার কীভাবে করতে হয় সেটা শিখিয়ে দিই। এই সার্জারির আউটকাম রিকারেন্স রেট বেশি হওয়ার কারণে নট সো গুড, বাট যদি কেউ সেলফ ক্যাথেটার রেগুলার করতে পারে তাহলে কিন্তু আউটকাম ভালো। ধন্যবাদ।